করোনায় রাজশাহী সহ ৫ জেলায় ২৪ ঘন্টায় ২৭ জনের মৃত্যু। বিশেষ লকডাউনেও মিলছে না সুফল, হাসপাতালে হিমশিম অবস্থা। একটা রোগীকে রেখে আর একটা রোগীকে রাখা হয়েছে, এর ফলে আর কি সংক্রমণটা আরো বেশি হইতে পারে। বারান্দা থেকে শুরু করে সবকিছু ভর্তি হয়ে গেছে। লকডাউন চলছে, স্বাস্থ্যবিধি চলছে কঠোরভাবে, কিন্তু তারপরে মানুষের যানজট, মানুষের চলাচল, গাড়ি ঘোড়া যানজট লেগেই আছে। বেসরকারি হাসপাতালের খরচে নিঃস্ব রোগী ও স্বজনরা। সরকারি হাসপাতালে যেখানে মাত্র ৩,২০০ টাকা ব্যয় হয়েছে তাদের ইনভেস্টিগেশনের জন্য, বেসরকারি হাসপাতালে সেটা ৪১,০০০ টাকা। প্রাইস কন্ট্রোল করতে হবে, কোয়ালিটি কন্ট্রোল করতে হবে। চীন থেকে ৬ লাখ ডোজ টিকা আসছে বিকেলে, সিদ্ধান্ত হয়নি দেয়া হবে কাদের। যারা পেয়েছে তাদেরও যেমন টিকা লাগতে পারে, আর যে বিশাল জনগোষ্ঠী এখনো টিকা পায়নি তাদের টিকার প্রয়োজনে একটা টিকা পলিসি থাকতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। লাইকি ও ভিগোল লাইভ অ্যাপের মাধ্যমে অশালীন ভিডিও দেখিয়ে প্রলুব্ধ করা হয় প্রবাসীদের। অবৈধভাবে টাকা হাতিয়ে নিয়ে পাচার, বিদেশি সহ চক্রের ৫ জন আটক। বেগম জিয়ার জন্মদিন কবে জানতে চান উচ্চ আদালত। ২ মাসের মধ্যে নথিপত্র জমা দেওয়ার নির্দেশ। বিএনপি চেয়ারপারসনকে হেয় করতেই রিট, মন্তব্য তার আইনজীবীর। সহসায় শেষ হচ্ছে না স্কুল কলেজ খোলার অপেক্ষা। এসএসসি ও এইচএসসি নিয়ে উদ্বিগ্ন ৪৪ লাখ শিক্ষার্থী। ঘরে বসেই প্রস্তুতি নেয়ার পরামর্শ শিক্ষামন্ত্রীর। এবং সাকিবের ৩ ম্যাচের নিষেধাজ্ঞা মওকুফ চেয়ে সিসিডিএম এর কাছে আপিল। মোহামেডানের চিঠি অদূরদর্শী, বলছেন ক্রীড়া বিশ্লেষকরা। শুধু নগর বা শহর নয়, এখন উপজেলা বা গ্রামগঞ্জেও করোনার সংক্রমণ লাগামহীন। সীমান্তের জেলাগুলোতে উপসর্গ, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই দীর্ঘ হচ্ছে। ২৪ ঘন্টায় ৫ জেলায় মারা গেছেন ২৭ জন। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিতে থাকা রাজশাহীতেই ১৩ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর লকডাউনেও মিলছে না সুফল। জেলা প্রতিনিধি ও ব্যুরো রিপোর্টারদের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। দেশে করোনা সংক্রমণ ৬৭তম সপ্তাহেও নিয়ন্ত্রণে আসেনি। এক সপ্তাহের ব্যবধানে নতুন রোগী শনাক্ত হার, মৃত্যু সবই বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী নতুন রোগী বেড়েছে ২৭.২০%। একই সময়ে মৃত্যু বেড়েছে ৭.১৪%। সীমান্তবর্তী ৩০ জেলার ২১টি সবচেয়ে ঝুঁকিপূর্ণ। রাজশাহী বিভাগের সীমান্তবর্তী জেলাগুলো মৃত্যু ও শনাক্তের সূচকে এখন সবার উপরে। পাশাপাশি অন্যান্য সীমান্তবর্তী জেলাগুলোতেও অব্যাহত সংক্রমণের ঊর্ধ্বগতি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। ২৪ ঘন্টায় হাসপাতালটিতে করোনায় ও উপসর্গে ১৩ জনের মৃত্যু হয়। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ৬, নওগাঁর ৩, রাজশাহীর ২ এবং নাটোর ও কুষ্টিয়ার ১ জন করে মারা গেছেন। ৩৪১টি নমুনা পরীক্ষায় আক্রান্ত ১৮৩ জন। শনাক্ত হার ৫৩.৬৭%। রোগীর চাপ বাড়ছে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালেও। ১০০ শয্যার বিপরীতে ভর্তি ১৪৩ জন। গত ২৪ ঘন্টায় করোনায় ও উপসর্গে ৪ জনের মৃত্যু হয়। ক্রমবর্ধমান রোগীর চাপ বৃদ্ধি পাওয়াতে আমরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিট 2 চালু করতে যাচ্ছি। সীমান্ত জেলা সাতক্ষীরায় ২৪ ঘন্টায় করোনায় ১ জন ও উপসর্গ নিয়ে ২ জন মারা গেছেন। আইসিইউ সংকটের কারণে রোগীর মৃত্যু হচ্ছে বলে অভিযোগ স্বজনদের। গত ২৪ ঘন্টায় ৮১ জনের নমুনা পরীক্ষায় ৫২ জন আক্রান্ত। শনাক্ত হার ৫৫ থেকে বেড়ে ৬৪%। করোনা সংক্রমণ বাড়ছে যশোরেও। ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু। শনাক্ত হার ২৭ থেকে বেড়ে ৪২% ঠেকেছে। লকডাউনেও স্বাস্থ্যবিধি মানার বিষয়টি উধাও। লকডাউন চলছে, স্বাস্থ্যবিধি চলছে কঠোরভাবে, কিন্তু তারপরে মানুষের যানজট, মানুষের চলাচল, গাড়ি ঘোড়া যানজট লেগেই আছে। মানুষ কারণে অকারণে বাইরে বের হচ্ছে। এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে হলে অবশ্যই কার্যকরী উদ্যোগ নিতে হবে। একই অবস্থা উত্তরের সীমান্ত জেলার ঠাকুরগাঁয়ে। বাড়ছে রোগীর সংখ্যা। একদিনে ১৫০ নমুনা পরীক্ষায় ৪৯ জন শনাক্ত, মৃত্যু ১ জনের। বারান্দা থেকে শুরু করে সবকিছু ভর্তি হয়ে গেছে। তো এক্ষেত্রে আমরা চাবো যে আরো শয্যা বাড়ানো হোক। একটা রোগীকে রেখে আর একটা রোগীকে রাখা হয়েছে, এর ফলে আর কি সংক্রমণটা আরো বেশি হইতে পারে। মানুষের উদাসীনতা, মানুষ চলছে মাস্কবিহীন চলছে। এছাড়া অবস্থা বেগতিক চুয়াডাঙ্গায়। শনাক্তের হার ৬৬%, আর ঝিনাইদহে ৪৫%-এর বেশি করোনায় আক্রান্ত। লাবিব হাসান, সময় সংবাদ। করোনার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন সহকর্মী রাকিবুল হাসান এবং খুলনা মেডিকেলের সামনে থেকে যোগ দেবেন তরিকুল ইসলাম।
প্রথমেই যাচ্ছি রাজশাহীতে রাকিবের কাছে। রাকিব, মামুন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাজশাহীতে করোনা সংক্রমণের হার যেমন বাড়ছে, আজকে মৃতের সংখ্যাও বেশি এবং হাসপাতালে নতুন রোগী ভর্তির সংখ্যাও অনেক বেশি, অর্থাৎ করোনা একেবারে ঊর্ধ্বগতিতে চলছে রাজশাহীতে। আমরা যেটি দেখেছি গেল 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে সর্বমোট 13 জন এবং এর মধ্যে থেকে গেল 24 ঘন্টাতে যেটি হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন, এই 13 জনের মধ্যে রাজশাহীর 2 জন, চাঁপাইনবাবগঞ্জের 6 জন, নওগাঁর 3 জন এবং নাটোর ও কুষ্টিয়ার 1 জন করে 2 জন মারা গেছে। এবং মেডিকেল কলেজ হাসপাতালটিতে আমরা সকাল থেকে এখন পর্যন্ত যেটি দেখেছি প্রায় 15 জন মতো করোনা রোগী তারা কিন্তু ভর্তি হয়েছেন সকাল 8টা থেকে প্রায় 2টো পর্যন্ত, এবং এখনও অনেকেই আছেন অপেক্ষায় যারা কিনা ভর্তি হতে পারছেন না এবং জরুরি বিভাগের পাশে ট্রলিতে করে তারা কিন্তু অক্সিজেন নিয়ে অপেক্ষা করছেন। আমরা তাদের স্বজনদের সাথে কথা বলছিলাম, যেটি বলছেন যে আসলে মেডিকেল কলেজ হাসপাতালটিতে করোনার যে শয্যা সেটি হচ্ছে 270টি থাকলেও সেখানে ভর্তি আছে প্রায় 294 জন এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে অতিরিক্ত শয্যা দেওয়ার পরেও সেখানে সিলিন্ডারের যে অক্সিজেন সেটি দেওয়ার পরে আসলে সংকুলন হচ্ছে না এবং চাপ বাড়ছে। এই চাপটি আসলে বেড়ে যাওয়ার কারণে যে বিষয়টি হচ্ছে যে অনেককে অপেক্ষা করতে হচ্ছে এবং না আসা এখান থেকে অনেকে ছুটি নিয়ে না যাওয়া পর্যন্ত বাকিদের কিন্তু আসলে ভর্তি করতে পারছেন না কর্তৃপক্ষ। এই কারণে অনেককেই বাইরে থেকে চিকিৎসা নিতে হচ্ছেন, অনেককেই আসলে এখান থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র শয্যা না থাকার কারণে। এবং যারা ফিরে যাচ্ছেন এখান থেকে বলা হয়েছে জরুরি বিভাগ থেকে যে শুধুমাত্র অক্সিজেন লেভেল যাদের ভালো আছে তাদেরকেই ফিরিয়ে দেওয়া হয়েছে, বাকি যাদের অবস্থা আসলে খুব বেশি ভালো না তাদেরকে আসলে ভর্তি করার জন্য রাখা হয়েছে এবং তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই শয্যার সংখ্যা আরও একটু বাড়ানোর জন্য। এর পাশাপাশি বলে রাখি যে রাজশাহীতে যে লকডাউন চলছে সেই লকডাউনটা কঠোরভাবে মানার পরামর্শ দিচ্ছে চিকিৎসকরা। রাজশাহী করোনা পরিস্থিতি এইরকম ঊর্ধ্বগতিতে চলছে এবং এইরকম একটি অবস্থায় আমরা শুনবো খুলনার করোনা পরিস্থিতির কথা, সেখানে আছে সহকর্মী তরিকুল ইসলাম। ধন্যবাদ রাকিব। খুলনায় সর্বশেষ কিছুক্ষণ আগে আমরা যে তথ্য পেয়েছি করোনার, সেটি হচ্ছে 443 জনের করোনা পরীক্ষা করা হয়েছে গত 24 ঘন্টায়। এই 443 জনের মধ্যে 117 জন করোনা পজিটিভ হয়েছে। এটাই কিছুক্ষণ আগে দেওয়া তথ্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে, মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে। এছাড়া গত 24 ঘন্টায় খুলনায় মৃতের সংখ্যা এখনো পর্যন্ত 4 জন রয়েছে। 2 জন করোনা আক্রান্ত হয়ে এবং 2 জন উপসর্গ নিয়ে এই ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন এবং এর মধ্যে খুলনার 2 জন এবং যশোর এবং সাতক্ষীরার 1 জন রয়েছে। তো আমরা যে উল্লেখযোগ্য যে আরেকটু তথ্য দিতে চাই সেটি হচ্ছে যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 100 শয্যা বিশিষ্ট যে করোনা ডেডিকেটেড হাসপাতাল রয়েছে সেখানে 143 জন এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন। 143 জনের মধ্যে আইসিইউতে রয়েছেন 20 জন এবং এছাড়া আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি করোনার সংক্রমণ রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো একটা বিষয় বলে রাখা প্রয়োজন, আপনারা দেখতে পাচ্ছেন নগরীর যে গুরুত্বপূর্ণ সড়ক সেখানে কিন্তু মানুষের অবাধ চলাচল রয়েছে, মানুষের মধ্যে সচেতনতার অনেক অভাব দেখা যাচ্ছে এবং মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বা অন্য কোনো যে স্বাস্থ্যবিধি মেনে চলা এর কোনো নিয়ম নীতির তোয়াক্কা কেউই করছে না এবং গণপরিবহন চলছে, সেই পরিবহনগুলোতে কিন্তু মানুষ কিন্তু গাদাগাদি করে তারা চলাফেরা করছে। তো একটা বিষয় আমরা আরেকটু উল্লেখ করতে চাই যে নতুন করে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, খুলনায় সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত সকল দোকানপাট মার্কেট খোলা থাকবে, ব্যাংক বিমা খোলা থাকবে। তো আজকে থেকে কিন্তু 1 সপ্তাহের জন্য এই আইন শুরু হয়েছে এবং গণপরিবহন চলাচল সীমিত করা হয়েছে যাতে স্বাস্থ্যবিধি মেনে সবাই যারা বের হবেন এবং বিনা প্রয়োজনে যাতে বের না হয় 5টার পর থেকে, সে বিষয়ে প্রশাসন সজাগ দৃষ্টি রাখছে বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলে আমার কাছে খুলনা থেকে এই ছিল আমার কাছে মামুন সর্বশেষ করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে খুলনা থেকে যোগ দিয়েছিলেন তরিকুল ইসলাম। তার আগে রাজশাহী থেকে জানাচ্ছিলেন রাকিবুল হাসান। চীন থেকে আজ দেশে আসছে 6 লাখ ডোজ কোভিড টিকা। এদিকে প্রথম চালানে আসা উপহারের 5 লাখ ডোজের মধ্যে টিকা দেয়া শুরুর 20 দিনে প্রয়োগ করা হয়েছে কেবল 2000 ডোজ।
নতুন ৬ লাখ টিকা কাদের দেয়া হবে সেই সিদ্ধান্ত এখনও নেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। টিকা প্রয়োগ নিয়ে দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা প্রণয়নের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। উপহারের প্রথম চালানের ১ মাসের মাথায় চীন থেকে বাংলাদেশে আসছে আরও ৬ লাখ ডোজ টিকা। চীনা কোম্পানি সিনোফার্ম থেকে পাওয়া প্রথম চালানের ৫ লাখ ডোজ টিকার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয় মেডিকেল শিক্ষার্থীদের। এর বাইরে চীনা নাগরিকরাও পাচ্ছেন সিনোফার্মের টিকা। তবে গত ২৫শে মে থেকে টিকা দেওয়া শুরু হলেও এখন পর্যন্ত প্রয়োগ করা হয়েছে কেবল ২,১৬২ ডোজ। অন্যদিকে রোববার দেশে আসা ৬ লাখ ডোজের ক্ষেত্রে কাদের অগ্রাধিকার দেওয়া হবে তা নিয়ে এখনও পরিকল্পনা সাজায়নি স্বাস্থ্য অধিদপ্তর। আগে আসবে, জমা পড়বে, তারপরে একসঙ্গে কমিটি করবে, তারপর ডিসাইড করবে কাকে দিবে না দিবে। তবে বিশেষজ্ঞরা মনে করেন টিকা আমদানি ও প্রয়োগ প্রক্রিয়া নিয়ে দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা থাকা প্রয়োজন। ভ্যাকসিন পলিসি থাকতেই হবে, কারণ করোনা কবে যাবে আমরা জানি না। যার ফলে যারা পেয়েছে, ইভেন তাদের যে যারা 2 ডোজ পেয়ে গেল, তাদেরও যে আবার আর 1 বছর পরে তৃতীয় আর একটা ডোজ লাগবে না সেটা তো বলা যায় না। সেই জন্যে যারা পেয়েছে তাদেরও যেমন টিকা লাগতে পারে, আর যে বিশাল জনগোষ্ঠী এখনও টিকা পায়নি তাদের টিকার প্রয়োজনে একটা টিকা পলিসি থাকতে হবে। এদিকে টিকার বৈশ্বিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকে ফাইজারের 1 লাখ ডোজ টিকা দেশে আসার 2 সপ্তাহেও জানানো হয়নি কবে থেকে শুরু হবে প্রয়োগ। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন রিপোর্টার শাতিলা শারমিন। সরাসরি যাচ্ছি তার কাছে। শাতিলা। মামুন, এখন হচ্ছে যে যেটি দেখছিলাম যে প্রতিবেদনে, রবিনের যে প্রতিবেদনটি আমরা এতক্ষণ দেখছিলাম, মোটামুটি চীনের যে টিকাটি আসছে, চীনের টিকা আসার ফলে যেটি হচ্ছে সেটি হচ্ছে যে দীর্ঘদিনের যে আসলে টিকা না থাকার এক ধরনের ভোগান্তি ছিল, অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে যে ব্যাপারটি ছিল, সেই ব্যাপারের মধ্যে যে সিনোফার্মের এই ৬ লাখ টিকা যখন বাংলাদেশে এসে পৌঁছবে তখন কিন্তু এক ধরনের সাধারণ মানুষকে দেওয়া আসলে তা এই পলিসিগুলো কি হবে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সেই বিষয়গুলো থাকছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেটি জানানো হয়েছিল আমাদেরকে আগে, সেটি হচ্ছে যে এই ৬ লাখ টিকা আসলে এক ধরনের উপহার, এবং সেই উপহারটি কিন্তু এসেছে খুব সামান্য একটি ফোন কলের মাধ্যমে, যদি বলা যায় এভাবে সেইভাবেই। কারণ হচ্ছে যে চীনের পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছিলেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সাথে, তখন সেই ফোনালাপের মধ্যেই আসলে টিকার যে সংকট এবং স্বল্পতার কথা পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রীকে। সেখান থেকেই কিন্তু তিনি বলেছেন যে হ্যাঁ, উপহার হিসেবে আরও ৬ লাখ টাকা তিনি বাংলাদেশের জন্য ৬ লাখ টিকা পাঠাবেন। এটিও কিন্তু সিনোফার্মেরই টিকা, এবং সেই সিনোফার্মের টিকা আনার জন্য কিন্তু বাংলাদেশের বিমান বাহিনী 2টি বিমান চলে গিয়েছে, এবং ধরা হচ্ছে হয়তো আনুমানিক 5টার মধ্যে বিমান সেই টিকা নিয়ে আসলে বাংলাদেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেই বিমান দুটি অবতরণ করবে। এই বিমানে শুধুমাত্র টিকাই আসছে না, একটি জানিয়ে রাখতে চাই যে পররাষ্ট্রমন্ত্রী আমাদেরকে জানিয়েছিলেন যে শুধুমাত্র দলীয়ভাবে আওয়ামী লীগের জন্য চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম পাঠানো হচ্ছে, সেটিও কিন্তু এই বিমানে আসার কথা রয়েছে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে গত 12 মে প্রথম আসলে চীনের কাছ থেকে আমরা উপহার পেয়েছিলাম 5 লাখ ডোজ টিকা। সেই টিকার পরে আসলে এরপরে রয়েছে পরবর্তী ধাপ হিসেবে যে চীনের কাছ থেকে সিনোফার্মে যে টিকা কেনার কথা রয়েছে, কেনার জন্য যে প্রক্রিয়া চলছে। স্বাস্থ্যমন্ত্রী গতকালও জানিয়েছেন যে টিকার যে কেনার যে চুক্তিগুলো রয়েছে সেগুলো অনেকটাই পাকাপোক্ত হয়ে গিয়েছে। হয়তো আর কিছু দিনের মধ্যেই সেই প্রথম টিকা চালানো হয়তো বাংলাদেশে চলে আসবে। তো এই যে কূটনৈতিক যে দুতিয়ালি চলছে টিকার জন্য, এবং সর্বোপরি কোভ্যাক্সের যে টিকার একটি ঘোষণা আমরা পেয়েছি যে 10 লাখ টিকার, সেটি যদি বাংলাদেশে আসে তাহলে কিন্তু টিকার এই সংকটটা অনেকটাই কমে আসবে। মামুন, আমার কাছে ছিল এই সর্বশেষ। দ্বিতীয় দফায় চীন থেকে উপহারের 6 লাখ ডোজ টিকা বিকেলে পৌঁছানোর কথা রয়েছে দেশে। সে খবর জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শাতিলা শারমিন। রোগী প্রতি ব্যবহার 16 জোড়া গ্লাভস, ইকুইপমেন্ট আর ল্যাব খরচের নামে বিলের পাহাড়। রোগ নির্ণয় আর পরীক্ষা নিরীক্ষায় প্রয়োজন আর অপ্রয়োজনের ধোঁয়াশার ভুতুড়ে বিলে নিঃস্ব হওয়ার অবস্থা কোভিড রোগীদের। স্বাস্থ্য অর্থনীতি গবেষকরা বলছেন বেসরকারি হাসপাতালগুলোতে নজরদারির পাশাপাশি গ্রেডিং পদ্ধতি প্রয়োজন। জবাবদিহিতা না থাকায় এমন স্বেচ্ছাচারিতা, বলছেন স্বাস্থ্য বিশ্লেষকরা।
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কোভিড চিকিৎসায় আইসিইউ বেড সংখ্যা 22। আইসিইউর বেড প্রতি 16 জোড়া গ্লাভসের বিল নেওয়া হয়, অর্থাৎ প্রতিদিন মোট 352 জোড়া গ্লাভসের অর্থ রাখছে হাসপাতালটি। সে হিসেবে 3 বেলায় 117 জোড়া ব্যবহার করার কথা, যা ব্যবহারের জন্য প্রতিবেলায় ডিউটিতে থাকতে হবে 39 জন কর্তব্যরত ব্যক্তি। কিন্তু তা কি আছে? বেসরকারি হাসপাতালে এমন সব অস্বাভাবিক খরচের বোঝা নিচ্ছেন কোভিড রোগীরা। মাসে কেন 8 বার প্লাজমা খরচ নিচ্ছে হাসপাতাল, বা দিনে রোগী প্রতি 16 জোড়া গ্লাভসের ব্যবহারের যৌক্তিকতা জানেন না কেউ। রোগীদের পাঠানো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কাগজ পর্যালোচনা বলছে, রোগ নির্ণয় খাতে সরকারি হাসপাতালে যেখানে খরচ 2.4%, সেখানে 17.7% বেসরকারি হাসপাতালে। ফলে খরচের ভয়ে ঝুঁকি নিয়ে করোনা রোগীদের বাড়িতেই চিকিৎসার ব্যবস্থা করছেন স্বজনরা, যার ফলাফল আরও ভয়াবহ বলছে স্বাস্থ্য অর্থনীতি গবেষণা ইউনিট। সরকারি হাসপাতালে যেখানে মাত্র 3200 টাকা ব্যয় হয়েছে তাদের ইনভেস্টিগেশনের জন্য, বেসরকারি হাসপাতালে সেটা 41,000 টাকা, প্রায় 12 গুণ 12.5 গুণ বেশি ব্যয় হচ্ছে বেসরকারি হাসপাতালে। সাধারণ রোগীর ক্ষেত্রে সরকারি হাসপাতালে 17,000 টাকার ওষুধ ব্যয় হয়েছে, আর বেসরকারি হাসপাতালে সেই পরিমাণটা 65,500 বা 66,000-এর মতো। এছাড়া বেশিরভাগ সময় পরীক্ষা নিরীক্ষার কারণও পরিষ্কার নয় রোগীদের কাছে। সেবার ব্যয় উচ্চ মূল্যের কারণে চিকিৎসার মাঝেই হাসপাতাল ছাড়তে বাধ্য আবার অনেকে। তাই প্রয়োজন হাসপাতালের মান অনুযায়ী গ্রেডিং পদ্ধতি। প্রাইস কন্ট্রোল করতে হবে, কোয়ালিটি কন্ট্রোল করতে হবে, এবং কোয়ালিটি কন্ট্রোলের সাথে ওই যেটা বললাম যে আননেসেসারি বা ইরেশনাল সার্ভিস যেটা, সেই জায়গাটাকেও কন্ট্রোল করতে হবে। যে র্যাঙ্ক করতে পারতাম, তুমি এই ক্যাটাগরির হসপিটাল তুমি এতটুকু চার্জ করতে পারবা, এই টেস্টের দাম এত, তুমি বি ক্যাটাগরি তুমি এটা এত করতে পারবা, তুমি সি ক্যাটাগরি এটা, তাহলে হতো বেস্ট হতো, কিন্তু সেটা আমরা করতে পারি না। স্বাস্থ্যসেবা নিয়ে সেবাগ্রহীতাদের অভিযোগ দাখিলের সুযোগ বাড়ানোর পাশাপাশি কর্তৃপক্ষের নজরদারি ও জবাবদিহিতার সংস্কৃতি বাড়ানো দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। তেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এয়ার মার্শাল র্যাঙ্ক ব্যাজ পড়লেন নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে রীতি অনুযায়ী র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। বেলা 10:30টার কিছু পরে গণভবনে এই র্যাঙ্ক ব্যাজ পরানোর আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় নবনিযুক্ত বিমান বাহিনী প্রধানকে এয়ার মার্শাল এর র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ এবং নৌবাহিনীর সহকারী প্রধান রিয়ার অ্যাডমিরাল এম. আবু আশরাফ। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এস.এম. ইমরুল কায়েস সাংবাদিকদের জানান, ব্যাজ পরানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনিযুক্ত বিমান বাহিনী প্রধানকে অভিনন্দন জানান এবং তার সফলতা কামনা করেন। নতুন বিমান প্রধানও প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা সহ এ সময় কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিক্ষাপঞ্জি অনুযায়ী ইতোমধ্যেই পার হয়ে গেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়, কিন্তু করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে বারবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত থেকে সরে আসছে শিক্ষা মন্ত্রণালয়। তাই এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন 44 লাখ পরীক্ষার্থী। শিক্ষা বোর্ড বলছে সশরীরে নির্দিষ্ট সংখ্যক ক্লাস নিয়েই পরীক্ষা নেওয়া হবে। শাকির আহমেদের রিপোর্ট। করোনা সংক্রমণের পর গত বছরের মার্চ থেকে বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয় 4 দফা খোলার ঘোষণা দিলেও করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে তা সম্ভব হয়নি। শিক্ষাপঞ্জি অনুযায়ী ফেব্রুয়ারি ও মার্চে পার হয়ে গেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণের সময়ও। কবে হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা? এই প্রশ্ন এখন 44 লাখ পরীক্ষার্থীর। কয়েকদিন পরপরই আবার বলতেছে টিচাররা যে না, তোমাদের মেবি এক্সাম হবে না, স্কুল খুলবে না। এখন পর্যন্ত আমাদের সেই নিশ্চয়তা নেই কবে হচ্ছে ক্লাস শুরু হবে বা এক্সাম হবে। তো আমরা এসব নিয়ে এখন হচ্ছে সেইভাবে প্রিপারেশন আমরা নিতে পারছি না। শিক্ষা মন্ত্রণালয় মূল সিলেবাসের 25 থেকে 30% রেখে সংক্ষিপ্ত করেছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিলেবাস। আর সশরীরে 60 দিন ক্লাস নেয়ার পর এসএসসি এবং 84 দিন ক্লাস নেয়ার পর এইচএসসি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে মন্ত্রণালয়। তাই দ্রুত সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে পরীক্ষা গ্রহণের দাবি পরীক্ষার্থী ও অভিভাবকদের। আমাদের যেসব অনলাইন ক্লাস হচ্ছে সেই প্রিপারেশন নিয়ে কখনোই পরীক্ষায় বসা সম্ভব নয়। আমার মতে স্কুল অ্যান্ড কলেজগুলো স্বাস্থ্যবিধি মেনে চালু করা একান্ত জরুরি। এসএসসি পরীক্ষার প্রশ্ন প্রণয়ন ও মুদ্রণের কাজ শেষ হয়েছে জানিয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি বলছে, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর সশরীরে নির্দিষ্ট সংখ্যক ক্লাস নিয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। এসএসসির পরীক্ষার ব্যাপার আমরা বলি, আমরা প্রশ্নপত্র সমস্ত কিছু আমরা তৈরি। এইচএসসিটা প্রক্রিয়াধীন আছে, খুব তাড়াতাড়ি এটাও একদম পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে।
আমরা পরীক্ষা নেওয়ার জন্য পুরোপুরি তৈরি আছি। পরীক্ষা কেন্দ্রে সামাজিক দূরত্ব রক্ষায় কেন্দ্রের পাশাপাশি উপকেন্দ্রেও পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ড। প্রয়োজনে আপনারা 1-2টা সেন্টার। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতির উন্নতি না হলে সহসায় শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মন্ত্রী এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ঘরে বসেই প্রস্তুতি নেয়ার পরামর্শ দেন। শিক্ষার্থীদের কাছে এবং তাদের অভিভাবকদের কাছে আমি শুধু এটি বলবো, যেন তাদের স্বাভাবিক পড়াশোনাটি বাড়িতে যেটুকু সম্ভব তারা নিজেরা পড়াশোনাটি বাড়িতে চালিয়ে যাক। তাদের উদ্বেগের কোনো কারণ নেই। এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে না যাতে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরীক্ষা আমরা আদৌ নিতে পারবো কিনা, পরীক্ষা নিতে না পারলে বিকল্প কি ব্যবস্থা হবে, তার সব কিছু নিয়েই কিন্তু আমাদের চিন্তাভাবনা রয়েছে। আমাদের একেবারে প্রস্তুতির দিকেই আমরা যাচ্ছি। দুপুরের সময় আরও থাকছে। কুয়াকাটা সমুদ্র সৈকতে বিভিন্ন স্থানে ভাঙন, ব্যাপক ক্ষয়ক্ষতি, ওভেন জিও ব্যাগ দিয়ে ঠেকানোর চেষ্টা, দরকার স্থায়ী সমাধান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন কবে তা জানতে চান দেশের উচ্চ আদালত। এজন্য তার মাধ্যমিক সার্টিফিকেট, পাসপোর্ট এবং বিবাহ সনদ সহ সকল কাগজপত্র চেয়েছেন। 2 মাসের মধ্যে সরকারকে এই নথিপত্র দাখিল করতে বলা হয়েছে। বেগম জিয়ার আইনজীবী বলেছেন, বিএনপি নেত্রীকে হেয় করতেই এই রিট। 1991 সালে ক্ষমতায় আসার পর 1993 থেকে 15 আগস্ট জন্মদিন পালন শুরু করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেদিন সপরিবারে শাহাদাত বরণ করেন, সেই দিনে বিএনপি নেত্রীর জন্মদিন পালন নিয়ে ওঠে বিতর্ক। এজন্য বিএনপি নেত্রীর বিরুদ্ধে 2টি মামলাও হয়েছে, যা এখনও বিচারাধীন রয়েছে। এবার 15 আগস্টে বেগম জিয়ার জন্মদিন পালনের বৈধতা নিয়ে মামলা হলো উচ্চ আদালতে। আদালত মামলাটি আমলে নিয়ে রুল জারি করেছেন। বিএনপি নেত্রীর জন্মদিন কবে তা নিশ্চিতের জন্য মাধ্যমিকের সার্টিফিকেট, পাসপোর্ট এবং বিবাহ সনদ সহ সকল কাগজপত্র চেয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষ বলছে, উচ্চ আদালতেই নির্ধারিত হবে তার আসল জন্ম তারিখ কোনটি। বিভিন্ন জন্ম তারিখ দেখা যাচ্ছে একজনের, একই ব্যক্তির, এই তাদেরকে রেকর্ড প্রেরণ করতে বলা হয়েছে, মোহাম্মদ আদালত যেন নির্ণয় করতে পারেন সঠিকভাবে। বেগম জিয়ার আইনজীবী বলছেন, নেত্রীকে হেয় করতেই রাজনৈতিক কারণে রিটটি দায়ের করা হয়েছে। আমাদের প্রেসিডেন্সিও নাই, আমাদের নিয়ম, আমাদের কখনো সুপ্রিম কোর্টে কোনো ব্যক্তির বিরুদ্ধে রিট চলে না। আর অসুস্থ নাকি আপসেট করার জন্যই এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা করেছে। 23 বছর 15 আগস্ট জন্মদিন পালন করলেও 2016 সালের পর থেকে আনুষ্ঠানিকভাবে এদিন জন্মদিন পালন করতে দেখা যায়নি। তবে 15 আগস্ট জন্মদিন ধরেই 16 আগস্ট বিএনপি নেত্রীর জন্য মিলাদ মাহফিল করে বিএনপি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। লাইকি ও ভিগো লাইভ স্ট্রিমিং অ্যাপের মাধ্যমে বিনোদনের প্রলোভন দেখিয়ে অশালীন ভিডিও দেখিয়ে প্রলুব্ধ করা হয় প্রবাসীদের। গত 3 বছরে পাচার হয়েছে অবৈধভাবে হাতিয়ে নেওয়া শত কোটি টাকা। এক বিদেশি সহ এই চক্রের 5 জনকে গ্রেফতার করেছে সিআইডি। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব এবং পূর্ণিমার জোয়ারের তোড়ে কুয়াকাটা সমুদ্র সৈকত রক্ষায় বেড়িবাঁধ ভেঙে পানিতে তলিয়ে গেছে অর্ধশতাধিক অস্থায়ী দোকান এবং আবাসিক হোটেল। এদিকে কুয়াকাটাকে রক্ষায় অত্যাধুনিক বেড়িবাঁধ নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পটুয়াখালী থেকে মনির হোসেন বাদলের তথ্য, সুজন দামের ছবিতে রিপোর্ট। ঘূর্ণিঝড় ইয়াসের সময় বড় বড় ঢেউ আছড়ে পড়ে কুয়াকাটা সমুদ্র সৈকতে। সঙ্গে আসে পূর্ণিমার জোয়ার। পানির তোড়ে বিলীন হয়ে যায় 300 মিটার সাদা জিওটিউব। বেড়িবাঁধ ভেঙে পানিতে ভেসে যায় শুটকি, ঝিনুক ও প্রসাধনীর অর্ধশতাধিক অস্থায়ী দোকান এবং আবাসিক হোটেল কিংস। সর্বস্ব হারিয়ে এখন অসহায় শতাধিক ব্যবসায়ী। পৌরসভার বেড়িবাঁধ ভেঙে এখনও শতাধিক পরিবার পানিবন্দী। গত 2-3 দিন ধরে এই এলাকা জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে। স্থানীয়রা তাই এর স্থায়ী সমাধান চান। বীজ ভাঙতে ভাঙতে বীজের কোনো চিহ্ন নেই। অনেক ওদিকে ঝাউ গাছ টাগাছ, অনেক সৌন্দর্য বাগান টাগান আছে, সেগুলো নষ্ট হয়ে গেছে। একটা শক্ত বেড়িবাঁধ চাই, যে বেড়িবাঁধটা যে কখনো কুয়াকাটা না ভাঙে। এই অস্থায়ী কিছু না করার চেয়ে যদি কুয়াকাটা সি বিচ রক্ষার জন্য একটি টেকসই
ব্যবস্থা করা উচিত। বেড়িবাঁধের ক্ষয়ক্ষতি পরিদর্শনে এসেছেন পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানালেন, কুয়াকাটা সমুদ্র সৈকত রক্ষায় 12 কিলোমিটার জুড়ে অত্যাধুনিক বেড়িবাঁধ নির্মাণ করার জন্য পানি উন্নয়ন বোর্ড একটি প্রকল্প হাতে নিয়েছে, যার ব্যয় ধরা হয়েছে 740 কোটি টাকা। ভেহিকেলগুলোকে ভিতরে রাখার একটা ব্যবস্থা থাকবে, সার্ভিস এরিয়া থাকবে, টয়লেট ফ্যাসিলিটি থাকবে, উন্নত বিশ্বের যে সি বিচগুলোর যেই ধরনের ফ্যাসিলিটি থাকে আমরা সেই ধরনের ফ্যাসিলিটি এবং কোনো কোনো ক্ষেত্রে আরও উন্নত ব্যবস্থাপনা সমৃদ্ধ এই বীজটাকে আমরা প্রণয়ন করার আমাদের পরিকল্পনা রয়েছে। পটুয়াখালী জেলায় 1345 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, যার মধ্যে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে 55 কিলোমিটার। সময় সংবাদ, পটুয়াখালী। করোনা মহামারীর কারণে কেবল 2020 সালেই বিশ্বে 70 লাখ মানুষ খাদ্যের অভাবে প্রাণ হারিয়েছেন। এমন অবস্থায় পশু পাখির খাবারের কথা ভাবার সময় নেই কারোরই। তবে এক্ষেত্রে মানবতার অনন্য নজির স্থাপন করলেন ভারতের তামিলনাড়ুর ফল বিক্রেতারা। অনাহারে থাকা প্রায় 1000 বানরকে প্রতিদিন খাবার খাওয়াচ্ছেন তারা। খাবারের আশায় শত শত বানর ভিড় করছে তামিলনাড়ুর মাদুরাই শহরের মুরুগান মন্দিরে। কয়েক মাস ধরে চলা লকডাউনের কারণে বন্ধ আছে মন্দিরটি। এর আশেপাশের জঙ্গলে থাকা হাজারো বানরের খাবারের প্রধান উৎস এই মন্দিরটি বন্ধ থাকায় অনাহারে দিন কাটছিল তাদের। অসহায়ের মতো দেয়ালে দেয়ালে ঘুরে বেড়ালেও জুটছিল না খাবার। খাবারের এই তীব্র সংকটের মাঝেই ক্ষুধার্ত বানরের আহার জোগাতে এগিয়ে এলো শহরটির 10 জন ফল বিক্রেতা। প্রতিদিন তারা প্রায় 2 টন খাবার দিচ্ছেন অনাহারে থাকা এই প্রাণীগুলোকে। লকডাউনের কারণে মুরুগান মন্দিরের আশপাশের বানরগুলো খাবার পাচ্ছিল না। আমরা মাদুরাই ফলের বাজারে কাজ করি। বাজারের বিভিন্ন দোকান থেকে বেঁচে যাওয়া খাবার সংগ্রহ করি এবং বানরগুলোকে খেতে দেই। লকডাউনের কারণে জনশূন্য ভারতের বিভিন্ন রাজ্যের রাস্তাঘাট। ক্ষুধার তাড়নায় বিভিন্ন জায়গায় ভিড় করতে দেখা যায় অভুক্ত প্রাণীদের। তামিলনাড়ুর 1000 বানরের খাবার জোগাতে এগিয়ে এসে প্রাণীদের প্রতিও মানুষের যে দায়িত্ব আছে তাই যেন আরেকবার মনে করিয়ে দিলেন রাজ্যটির ফল বিক্রেতারা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। সাকিবকে দেয়া 3 ম্যাচ নিষিদ্ধের বিরুদ্ধে আপিল করেছে তার ক্লাব মোহামেডান। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সিসিডিএম। এদিকে সাকিবের মতো ক্রিকেটারের এমন আচরণের পরও মোহামেডানের চিঠি দেয়াকে অদূরদর্শী বলছেন ক্রীড়া বিশ্লেষকরা। শেষ হইয়াও হইল না শেষ। সাকিব কাণ্ড গেল 2 দিন ধরে টক অফ দ্য টাউন। শনিবার শাস্তি ঘোষণার পর সবাই ধরে নিয়েছিল জবনিকাপাত হয়েছে সব আলোচনার, কিন্তু চমক এখনো বাকি। আগেই সিসিডিএম জানিয়েছিল 3 ম্যাচ নিষিদ্ধ আর 5 লাখ টাকা জরিমানার শাস্তি মেনে নিয়ে সই করে দিয়েছেন সাকিব। তবে দলের সেরা তারকার ওপর নিষেধাজ্ঞা মানতে পারেনি তার ক্লাব মোহামেডান। তাই তো শাস্তি মওকুফের জন্য বোর্ড সভাপতি বরাবর চিঠি দিয়েছে সাদা কালো কর্তৃপক্ষ। মাঠে সাকিবের বেপরোয়া আচরণ হতবাক করেছে সবাইকে। তবে হঠাৎ করে মোহামেডানের শাস্তি মওকুফের আবেদনকে ক্রিকেট বিশ্লেষকরা দেখছেন ক্লাবের নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড হিসেবে। নৈতিকতা বিরোধী কাজ বলে না, মোহামেডান অপরিণত কাজ করেছে আমি বলবো। যদি তারা একটু অন্যভাবে কাজ করতে পারতেন দেখাচ্ছে, তবে নিশ্চিতভাবে তারা শেষ চেষ্টা করছেন তাদের অধিনায়ককে যদি ফেরানো যায়। সাকিব দেশের কোটি তরুণের আইডল, তবে অন্যায় করলে শাস্তি তো পেতেই হবে। তাই দেশের ক্রিকেটের স্বার্থেই এই ইস্যুতে কাদা ছোড়াছুড়ি বন্ধের আহ্বান ক্রিকেট বিশ্লেষকদের। ফারজানা মুমু, সময় সংবাদ, ঢাকা। সবশেষ খবর জানাতে মিরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব রেমন। রেমন, মামুন, একই দিন কিন্তু মোহামেডানের জয় এবং হার দুটোই হলো। যদি জয়ের কথা বলি, ঢাকা প্রিমিয়ার লিগের 8ম রাউন্ডে মোহামেডান ওল্ড ওয়েজেসকে 5 রানে হারিয়েছে 20টি রান। এবার যদি হারের কথা বলি, সেটা মাঠের খেলা না, সেটা নৈতিকতার পরাজয়। আপনি জানেন যে গেল 2 দিন ধরেই মামুন সাকিব আল হাসানের যেই মাঠে বিতর্কিত কর্মকাণ্ড, সেটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছিল এবং তারই প্রেক্ষিতে কিন্তু সিসিডিএম সাকিবকে 3 ম্যাচে নিষেধাজ্ঞা এবং 5 লক্ষ টাকা জরিমানা করেছে। কিন্তু আজ সকালে আমরা যেমনটা জানতে পেরেছি, মোহামেডান ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু সাকিবের যে নিষেধাজ্ঞা রয়েছে, অর্থাৎ শুধুমাত্র ম্যাচ যে নিষেধাজ্ঞা, সেটি মওকুফের জন্য আবেদন করেছে। আসলে এটা নিয়ে আসলে আবারও আলোচনা সমালোচনা নতুন করে, কারণ সাকিব আল হাসান কেউই কিন্তু আসলে আইনের ঊর্ধ্বে না। সাকিব আল হাসান বাংলাদেশকে অনেক সম্মান এনে দিয়েছেন, তবে তার দফায় দফায়, একবার শুধু না, দফায় দফায় সাকিব আল হাসানের এমন বিতর্কিত কর্মকাণ্ড কিন্তু বাংলাদেশের ক্রিকেটকে আসলে আলোচিত সমালোচিত করেছে, যে কারণে কিন্তু অনেকে এটাকে নেতিবাচক হিসেবে নিচ্ছে। তবে মোহামেডান কর্তৃপক্ষ যেটা বলছে যে সামনে বাংলাদেশের
বাংলাদেশের টি-20 সিরিজ রয়েছে, বাংলাদেশের জিম্বাবুয়ের বিপক্ষে জিম্বাবুয়ে সফর রয়েছে, টি-20 বিশ্বকাপ রয়েছে। সেক্ষেত্রে সাকিব আল হাসানের যে শাস্তি রয়েছে সেটা যদি মওকুফ করা যায়, ঢাকা প্রিমিয়ার লিগে যে আর 3টি ম্যাচ বাকি রয়েছে মোহামেডানের, এরপর সুপার 6-এ যদি তারা উঠতে পারে সেক্ষেত্রে আরও কিছু ম্যাচ রয়েছে, আরও 5টি তারা ম্যাচ পাবে। সাকিব আল হাসান যদি খেলতে পারে শুধুমাত্র যে মোহামেডানের জন্যই সেটি ইতিবাচক তাই কিন্তু হবে না, সেটা কিন্তু দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক হবে, যে কারণে কিন্তু তারা আবেদন করেছে। যদিও সিসিডিএম বলছে বিষয়টি আসলে তাদের কাছে নেই, বিষয়টি যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থাৎ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বরাবর তারা আবেদন করেছে, সেক্ষেত্রে আসলে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে শুধুমাত্র বোর্ড সভাপতি। আপনি জানেন যে চলতি মাসের 15 তারিখ কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি নির্বাহী সভা রয়েছে, সেখানে এই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। তবে মোহামেডান ক্লাব কর্তৃপক্ষ চাচ্ছেন যে কালকেই তাদের যে ম্যাচটি রয়েছে সে ম্যাচটিতে সাকিব যেন খেলতে পারে। তো এই ছিল আমার কাছে সাকিব ইস্যুর সবশেষ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। লাইকি ও ভিগো লাইভ অ্যাপের মাধ্যমে অশালীন ভিডিও দেখিয়ে প্রলুব্ধ করা হয় প্রবাসীদের, অবৈধভাবে টাকা হাতিয়ে নিয়ে পাচার, বিদেশি সহ চক্রের 5 জন আটক। এবং করোনায় রাজশাহী সহ 5 জেলায় 24 ঘন্টায় 27 জনের মৃত্যু, বেসরকারি হাসপাতালের খরচে নিঃস্ব রোগী। চীন থেকে 6 লাখ ডোজ টিকা আসছে বিকেলে। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়ে।